ঋতুজার ছদ্মবেশে যে বাড়িতে ঋতুজারই যমজ বোন অনুজা এসেছে সেটা বুঝতে পেরে কম্পাস পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো ঋতুজা বাড়ি ফিরে আসলে প্রীতা তখন ঋতুজার হাতে একটা শাড়ি দিয়ে আর বলতে লাগলো, দিদিভাই এটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তখনই ঋতুজা শাড়িটা দেখে বলতে লাগলো, এই শাড়ি তো আমি পরি না, এই কালার আমার। আর এই কথা বলতে প্রীতা তখন বলতে লাগলো, কেন দিদিভাই তোমার পছন্দ হয়নি? তুমি তো এই কালারই সবসময় পরো আর এটাই তোমার ফেভারিট কালার, সেই জন্য আমি নিয়ে এসেছি। তখনই ঋতুজা হেসে বলতে লাগলো, ও আমি তো সেই কথা বলিনি, আমি বলছি এই কালার আমি পরিনি, এটাই বলতে চেয়েছিলাম। তখনই কম্পাসের মনে একটু সন্দেহ হয়। কম্পাস তখন বলতে লাগলো, আজকে মা কেন জানি না তোমার কাছ থেকে না মামা গন্ধটা আমি পাচ্ছি না। আমার মনে হচ্ছে কেমন একটা পারফিউম তুমি ব্যবহার করেছো। তখন একথা বললে ঋতুজা তখন বলতে লাগলো, হ্যাঁ হ্যাঁ। এদিকে অখিলেশ ঋতুজার হাতে একটা ব্যাগ দিয়ে বলতে লাগলো, ঋতু এটা কম্পাসদের হাতে তুলে দাও। তখনই ঋতুজা চমকে যায় আর বলতে লাগলো, কিসের ব্যাগ, এটা কিসের ব্যাগ? তখন অখিলেশ বলতে লাগলো, তুমি বুঝতে পারছো না, তুমি আর প্রীতা মিলে যে গয়নাগুলি দিয়েছিলে সেগুলি বিক্রি করে টাকাটা নিয়ে এসেছি। কম্পাসে তখনও আবারও সন্দেহ হয়। এদিকে ঋতুজা তখন ব্যাগটা এনে কম্পাসের হাতে দিয়ে বলতে লাগলো, হ্যাঁ রে, শুধু কোচিং সেন্টার খুললে তো হবে না, মাথার উপর একটু ছাদ দিতে হবে। তো তোরা যদি নিজেদের বসার জায়গা তৈরি করতে না পারিস তাহলে সেখানে স্টুডেন্টরা কি করে এসে পড়াশোনা করবে? তখন কম্পাস খুশি হয়ে যায়, কিন্তু কম্পাসের বারবার সন্দেহ হতে থাকে ঋতুজাকে নিয়ে আর বলতে লাগলো, মায়ের কথাবার্তার ধরন এমন না, কিন্তু আমার কেন সন্দেহ হচ্ছে, না হলে এটা কে হতে পারে? আমি তো কিছু বুঝতে পারছি না। এদিকে প্রীতাও ঋতুজার কথা শুনে কেমন একটা চমকে যায়। তখন ঋতুজা কেমনভাবে কথা বলছে সেটা কিছুতে সে বুঝতে পারছে না। অন্যদিকে বিহান তখন বলতে লাগলো, মা মা তুমি তুমি বলছো? তখন ঋতুজা বলতে লাগলো, হ্যাঁ আমি বলছি। সে সামান্য একটু হলেও তো মাথার উপর কিছু দিতে হবে, না হলে জলের বৃষ্টির দিনে তোরা কিভাবে কোচিং সেন্টারটা চালিয়ে যাবি? এই কথা শুনে কম্পাস তখন বলতে লাগলো, মা তুমি একদম ঠিক কথা বলেছো, ঠিক কথা বলেছো। ঠিক আছে মা, আমরা তার একটা ব্যবস্থা করব। এরপরে ঋতুজা বলতে লাগলো, ঠিক আছে ঠিক আছে, আর এখানে এখন কোনো কথা বলবো না, যাও যে যার 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 মতো করে ঘরে চলে যাও। কম্পাস তখন বলতে লাগলো, মায়ের কি এমন হলো? মা কেন এভাবে অদ্ভুত ধরনের কথাবার্তা বলছে? এদিকে মেঘবালারও সন্দেহ হতে থাকে। অন্যদিকে ঋতুজা বারবার করে অখিলেশের দিকে তাকিয়ে থাকে। অখিলেশ তখন বলতে লাগলো, ঋতুজা হঠাৎ করে এভাবে ব্যবহার করছে কেন আমিও বুঝতে পারছি না। মনে হয় দুশ্চিন্তার মধ্যে আছে, সেজন্য ওর ব্যবহার এমনটা হচ্ছে। অন্যদিকে বিহানেরও তখন একটু সন্দেহ হতে থাকে। বিহান কিন্তু তখন কোনো কথা কম্পাসকে বলে না। কম্পাস তখন বলতে লাগলো, মা তোমাকে একটা কথা বলি, আমাদের বাড়ির যে ড্রাইভারটা সেই ড্রাইভারটা ফোন করছে, কিছুতে ফোনে পাওয়া যাচ্ছে না। তখন ঋতু বলতে লাগলো, আমি ড্রাইভারকে গ্রামের বাড়ি পাঠিয়ে দিয়েছি, ও তো চলে গিয়েছে, সেখানে নাকি একটা সমস্যা হয়েছে, ও ওর ভাইয়ের ছেলেকে দিয়ে গেছে। তখন ঋতুজা সেই ড্রাইভারটা নিয়ে আসলে কম্পাস তখন ভালোভাবে ওই ড্রাইভার দিকে তাকাতে থাকে। তখনই ঋতুজা বুঝতে পারে যে কম্পাস কিছু একটা দেখার চেষ্টা করছে। ঋতুজা চালাকি করে তখন কম্পাসকে বলতে লাগলো, ও এত ভালো করে কি দেখছিস মা? কিছু দেখতে হবে না, চল তো চল, এখান থেকে চল। এদিকে সেই ড্রাইভারটা কিন্তু ও সেই ঋতুজার যমজ বোন অনুজারই লোক, কিন্তু সেটা কিন্তু কেউ বাড়ি জানে না। অন্যদিকে সবাই তখন বলতে লাগলো, এবার কিন্তু আমাদেরকে কিন্তু কালকে সকালে কিন্তু সারপ্রাইজ দিতে হবে দিদিভাইকে, সবাই মিলে সারপ্রাইজ দেব। অন্যদিকে মোনালিসা চক্রান্ত করে সে প্রান্তিকের মাথার চুল কেটে নেওয়ার চেষ্টা করলে প্রান্তিক তখন ঘুম ভেঙে উঠে পড়ে আর রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমাকে খুন করার চেষ্টা করছো? না হলে তোমার হাতে ছুরি কেন? তখন মোনালিসা কথা ঘুরানোর চেষ্টা করে, কিন্তু প্রান্তিকের তখন সন্দেহ হয়। প্রান্তিক তখন বলতে লাগলো, তাহলে তোমার হাতে ছুরি দিয়ে তুমি কি করছো, কি করছো? তখন বলতে লাগলো, তোমার চুলগুলি না চোখের মধ্যে পড়ছিল, তাই আমি চুলটা কেটে নিয়েছি, নেওয়াতে চেয়েছিলাম। প্রান্তিক রেগে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, এত বড় সাহস তোমার কি করে হলো? অন্যদিকে ঋতুজা যখন ঘরে ঘুমোতে যাবে তখন বিহান আর কম্পাসকে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখতে পায় আর তখন বলতে লাগলো, তোরা এখনো ঘুমোসনি, যা তোরা ঘুমিয়ে পড়, অনেক রাত হয়েছে, গুড নাইট, আমাকে তো এবার ঘুমোতে যেতে হবে। কম্পাস তখন বলতে লাগলো, মা তোমার আর মুখের যে বেটা যে কথাটা শুনে আমার না কেমন অদ্ভুত মনে হচ্ছে, তুমি তো সময় বেটা বলতে। এদিকে অখিলেশ তার ঘরের মধ্যে ঘুমিয়ে আছে আর তখনই সেই মুহূর্তে ঋতু তার ঘরে চলে আসে। ঋতুকে সেই ঘরে যেতে দেখে বিহান কম্পাস চমকে যার বলতে লাগলো, আজকে মা বাবার সাথে ঘুমোবে, চলো গিয়ে দেখি
দেখি তো এদিকে অখিলেশও বলতে লাগলো, "ঋতু তুমি এই ঘরে ঘুমোতে এসেছো? বিশ্বাস করো তুমি রাগারাগি করে ওই ঘর থেকে চলে গিয়েছিলে। কিন্তু আমি বুঝতে পারছি আমি অন্যায় করেছি। কিন্তু আজকে তুমি এ ঘরে এসেছো আমি খুব খুশি হয়েছি।" বিহান আর কম্পাস তখন বলতে লাগলো, "মা আমরাও খুব খুশি হয়েছি।" কিন্তু তখনই ঋতুজার সেই ছদ্মবেশী যমজ বোন বলতে লাগলো, "না, না আমি এখানে ঘুমোতে আসিনি। আমি এখানে এসেছি শুধু ধন্যবাদটুকু জানাতে।" এদিকে প্রান্তিক এরপরে ফোন করে সে কম্পাসকে আর বলতে লাগলো, "আজকে তো মায়ের উনার জন্মদিন, উনাকে একটু উইশ করতে চাই।" কম্পাস তখন বলতে লাগলো, "প্রান্তিকদা তুমি কোনো চিন্তা করো না। তুমি লাইনে থাকো, আমি এক্ষুনি মাকে গিয়ে ফোনটা দিচ্ছি। তুমি মাকে উইশ করো।" বিহান তখন বলতে লাগলো, "হ্যাঁ, তুমি লাইনে থেকো মায়ের কাছে ফোনটা কম্পাস নিয়ে যাচ্ছি।" এইদিকে সেই ছদ্মবেশী ঋতুজা ঘরের মধ্যে ঢুকে বলতে লাগলো, "তুই এখানে থাকিস?" কেউ তো চিনতে পারল না। তারপরে ঋতু কথা বলতে থাকে তার লোকের সাথে আর বলতে লাগলো চৌরাস্তার মাথায় দেখা করবে। সেই কথাটা কম্পাস এসে শুনে ফেলে। তখন ঋতু তাড়াতাড়ি কথা ঘুরিয়ে বলতে লাগলো, "কম্পাস তুই এখানে?" তখনই কম্পাস বলতে লাগলো, "মা এখানে এসেছি শুধু একটাই কারণে। তো প্রান্তিক দা নাকি তোমাকে উইশ করবে।" তখন প্রান্তিকের সাথে কথা বলে। আর প্রান্তিক উইশ করে যে জন্মদিনের শুভেচ্ছা জানায়। অন্যদিকে সে কথাটা শুনে পেলে মোনালিসা তখন বলতে লাগলো, "নিশ্চয়ই ঋতুজা আন্টির সাথে কথা বলছে। ওদের দুজনের মধ্যে কিছু একটা সম্পর্ক তো আছে। আর সেটা আমাকে খুঁজে বের করতে হবে।" এদিকে কম্পাসের সন্দেহ হয়। কম্পাস তখন বলতে লাগলো, "মা তুমি চৌরাস্তার মধ্যে কার সাথে দেখা করবে?" ঋতু তখন কথা ঘুরিয়ে বলতে লাগলো, "আমি চৌরাস্তার মাথায় না লয়ারদের সাথে দেখা করব।" কম্পাস তখন বলতে লাগলো, "তুমি যাই কিছু বলো না কেন আমার কিছু একটা সন্দেহ হচ্ছে।" এইদিকে যাতে কম্পাস সন্দেহ করতে না পারে তাই কম্পাসেরকে কাছে নিয়ে চুমু খেয়ে বলতে লাগলো, "জামা অনেক রাত হয়েছে এবার তুই ঘুমিয়ে পড়।" তখন কম্পাস সেখান থেকে চলে যায়। এদিকে তো ঋতু খুব হাসতে থাকে আর বলতে লাগলো, "দেখ দেখ ঋতু এই নাকি তোর পরিবার, তোর পরিবারে কেউ আমাকে চিনতে পারেনি, এমনকি কম্পাসও চিনতে পারেনি।" অন্যদিকে ঋতুর জ্ঞান ফিরে আসে যেখানে যে ঋতুজাকে আটকে রেখেছে আর ঋতুজা তখন উঠে বলতে লাগলো, "আমি এখানে কি করে এলাম? কে আমাকে আটকে রেখেছে? অনুজা? তাহলে সে এখন কোথায়?" তারপরে ঋতু সেখান থেকে বেরোনোর বারবার চেষ্টা করে। এদিকে সকালবেলায় যখন খাবার টেবিলে বসে তখনই ই ঋতুজার সমস্ত পছন্দের খাবার রান্না করে পিঠা। কিন্তু ঋতুজা কোনো কথাই বলে না। সবাই অনেক আনন্দ করতে থাকে খাবার টেবিলে। সেই মুহূর্তে বাড়িতে পুলিশ চলে আসে। আর এসে বলতে লাগলো, "আমরা ঋতুজার সাথে কিছু কথা বলতে চাই।" তখন অখিলেশ বলতে লাগলো, "সবেমাত্র খাবারটা মুখে তুলবে এখনই পুলিশ আসতে হলো? আবার কি ঝামেলা হলো?" এদিকে ঋতুজা ভয় পেতে থাকে আর বলতে লাগলো, "আমি যে ঋতুজা নই সেটা কি ওরা জানতে পেরে গেছে? সর্বনাশ! এবার কি হবে?" অন্যদিকে দেখা যায় ঋতুজার সব মনে পড়ে যায় তাকে ওয়াশরুম থেকে কিভাবে কিডন্যাপ করা হয়েছে। ঋতুজা তখন বলতে লাগলো, "কেউ বাড়িতে চিনুক আর না চিনুক কম্পাস তুই অন্ততপক্ষে চিনতে পারবি যে তোর আশেপাশে যে ঘুরে বেড়াচ্ছে সে তোর আসল মা নয়। সে অন্য কেউ। তুই অন্ততপক্ষে বুঝতে পারবি। আমার এইটুকু ভরসা আছে।" এদিকে কম্পাস মনে মনে বলতে লাগলো, "কি ভেবেছে মা? মায়ের যে একটা গন্ধ আছে সেটা আমি ধরে ফেলেছি।" অন্যদিকে পুলিশ তখন বলতে লাগলো, "আমাদের হাতে আর একদম সময় নেই। ঋতুজা ম্যাডাম আমরা আপনার সাথে কথা বলতে চাই। আমাদেরও সময়ের মূল্য আছে।" কম্পাস তখন বলতে লাগলো, "হ্যাঁ, মা কথা বলবে, অবশ্যই বলবে।" এইদিকে ঋতুজা কান্নাকাটি করে বলতে লাগলো, "কম্পাস একমাত্র তুই পারিস আমাকে এখান থেকে উদ্ধার করতে। আমি না হলে এখান থেকে আর মুক্তি পাবো না।" এইদিকে কম্পাস আর বিহান গিয়ে পুলিশের সাথে কথা বলে তাদের সন্দেহের কথা জানিয়ে দেয়। তখনই কি করবে ঋতুজা বুঝতে পারে না। ঋতুজা তখন বলতে লাগলো, "কিছু একটা আমাকে করতে হবে। ওরা আমাকে এইভাবে সন্দেহ করছে না। এটা হতে পারে না।"